This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ষোলো আনা থেকে যদি 4 আনা যায়, হিসেবটা কষে দেখো দাঁড়ায় কোথায়। আজ ঠিক করেছি একটু হিসেব কষবো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত যা যা আছে আর কি, এগুলো করব। কারণ কখনো কখনো হাতে কি থাকে বা হাতে কি আছে এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আপাতত আমার হাতে যেটা আছে সেটা এখনই আপনাদের সামনে বা আপনাদের হাতে চলে যাবে। সেটা হলো এটা সিসি ক্যামেরার ফুটেজ। সেই ফুটেজ বলছে এই রাজ্যের এক সরকারি স্কুলে মাস্টারমশাইরা একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। মানে মাস্টারমশাইদের তো সমাজে আদর্শ বলেই ধরা হয়। তারা শেখান, ছাত্রছাত্রীরা শেখে, আমরা সবাই শিখি। আর আজ যা শেখে কাল সেটা জীবনে প্রয়োগ করে। এবার শিক্ষাদানের সেই ব্যাকরণ মেনেই জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষকরা পুরো সমাজকে একটা অসাধারণ অভূতপূর্ব শিক্ষা দিয়ে ফেলেছে। জানেন তো, যে শিক্ষার একটাই নীতি, হাত থাকতে মুখে কেন। মানে হাত যখন আছে তখন মুখে কথা খরচ করে লাভ কি? দেখুন গোটা বিশ্বটা তো এখন সেই ছকেই চলছে। হ্যাঁ, ট্রাম্প থেকে শুরু করে বাকি যারা যেখানে আছেন তারা তো সবাই ওইভাবেই চলছেন, তাই না? তাহলে একটা সময়োপযোগী ক্লাস নিয়েছেন ওই স্কুলের টিচাররা। হাত যখন আছে তখন হাত চালিয়ে দেওয়াই ভালো। আর তাই জলপাইগুড়ি জেলা স্কুলের একজন স্যার আরেকজন স্যারকে লক্ষ্য করে হাত চালিয়ে দিয়েছেন। দিবিদে সেই হাতের ঘায়ে এক শিক্ষিকা মাঝখান থেকে আহত হয়েছেন। আর সেই পুরো ঘটনাটাই ধরা পড়েছে কোথায় জানেন? স্কুলের সিসিটিভি ক্যামেরা। এবার ছবি যখন মাস্টারমশাইরা তুলেই ফেলেছেন তখন ঘটনা আর চাপা থাকে কী করে বলুন তো? ফলে যা হওয়ার তাই হয়েছে, লোক যারা জানে। এবার 150 বছরের পুরনো স্কুল, সেখানে শিক্ষকরা মারামারি করছেন। ফলে এটা তো ছোট্ট সীমানায় থাকার মতো বিষয় না। জলপাইগুড়ির সীমানা ছাড়িয়ে অপেক্ষা করছে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে যাওয়ার জন্য, আপনাদের ড্রয়িং রুমে ঢুকে পড়ার জন্য। সুতরাং পৌঁছে যখন গেছে, দেখুন আর ভাবুন, মাস্টারমশাইরাও যখন নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে দিলেন তখন 16 আনার থেকে কত আনা গেল, আর কত আনা আমার আপনার মানে সমাজের হাতে পড়ে রইল। সুজন হলে তেঁতুল পাতায় 9 জন বসতে পারে অনায়াসে, কিন্তু সুজন না হলে মিটিং বসেছিল জলপাইগুড়ি জেলা স্কুলে। এই সিসিটিভি ফুটেজ সেই মিটিংয়ের ছবি। 2018 সাল থেকে স্কুলে পরিচালন সমিতি নেই। পরিচালন সমিতি তৈরি করতেই ডাকা হয় বৈঠক। 23শে জুন স্কুলে বৈঠকে বসেন শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষক জানান কমিটিতে থাকবেন একজন শিক্ষক। প্রথমে 2 জন শিক্ষককে রাখার জন্য চাপ তৈরি হয়। তারপর একমাত্র শিক্ষক প্রতিনিধি কে থাকবেন তা নিয়ে শিক্ষকরা নাকি নিজেরাই ঝামেলা করেন। তখনই এক কথা দু কথায় এলোমেলো হাত চলতে থাকে। এক শিক্ষকের হাতের আঘাতে আহত হন একমাত্র শিক্ষিকা। 1 সপ্তাহ আগে ঘটনা ঘটেছে, কিন্তু জল এখনও থিতু হয়নি। জলপাইগুড়ির মহকুমা শাসক গুরুত্ব বিচার করে হস্তক্ষেপ করেছেন, স্কুলে গেছেন, শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। ভালো পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করে আমি বলতে পারবো, বাকিগুলো বলতে পারবো একটু আলোচনা। না আমি কিছু বলবো না। এসডিও সাহেবের 4 ঘন্টা মিটিংয়ে কি সমস্যা কাটলো স্কুলে? এতটুকু বলতে পারবো না, সব কিছু আমরা বললে তো সমস্যা। সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাইছেন না স্কুলের প্রধান শিক্ষকও। মুখে কিছু না বললেও জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক নাকি যা বলার শিক্ষা দপ্তরকে বলেছেন। 1 সপ্তাহ আগেই তিনি জানিয়েছিলেন স্কুলের এই ঘটনা নিয়ে তিনি বিকাশ ভবনের দ্বারস্থ হবেন। এই অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমি কখনোই চাই না। বিকাশ ভবনে জানাবেন, আমি নিশ্চয়ই কালকে যাচ্ছি, নিশ্চয়ই জানাবো। শোনা যাচ্ছে কথা রেখেছেন প্রধান শিক্ষক। ঘটনার পরপরই কলকাতা থেকে ঘুরে গেছেন। তারপরেই প্রশাসনিক স্তর থেকে বিষয়টা নিয়ে খোঁজ খবর হয়েছে। প্রশ্ন হচ্ছে কি এমন হলো যে স্কুলের ভেতরে শিক্ষকদের আস্তিন গুটিয়ে তেড়ে যেতে হলো? উত্তরটা হাওয়ায় ভাসছে, কানাঘুষো শোনা যাচ্ছে। জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষকরা সকলেই প্রায় শাসক দলের শিক্ষক সংগঠনের সদস্য।
সকলেই তৃণমূলপন্থী হলেও শিক্ষকদের মধ্যে নাকি দুটো গোষ্ঠী রয়েছে। সেই দুই গোষ্ঠীর মধ্যে কোন গোষ্ঠীর প্রতিনিধি স্কুলের পরিচালন সমিতিতে জায়গা পাবেন সেটা নিয়েই নাকি 23শে জুনের গোলমাল, যার জেরে মহকুমা শাসককে পর্যন্ত ছোটাছুটি করতে হয়েছে। দেখুন, একটা কথা বলে নেওয়াই ভালো, আমাদের প্রত্যেকের মধ্যে যা যা গুণাগুণ আছে সেগুলো সবই শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও আছে। তারাও তো মানুষ, শিক্ষক বলে কি তারা মানুষ নন নাকি? তাই সাধারণ মানুষের মতো তাদেরও লোভ, লালসা, কামনা, বাসনা এগুলো সবই আছে তাদের মধ্যে। হয়তো স্কুলের পরিচালন সমিতিতে থাকাটা একটা ভীষণ সম্মানজনক ব্যাপার, খুব মর্যাদাব্যঞ্জক ব্যাপার, এতটাই যে সেই পদটা নিয়ে জলপাইগুড়ির শিক্ষকরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করার মতো জায়গায় পৌঁছে গেছিলেন। হতেই পারে, সবই সম্ভব। যে হতেই পারে যে পরিচালন সমিতিতে থাকতে চাওয়া শিক্ষকরা তাদের স্কুলকে এতটা ভালোবাসেন যে রোজ স্কুলে গিয়ে পড়ানোর পাশাপাশি স্কুলের উন্নয়নে আরও বেশি করে সামিল হতে চান, একটা সামিল হওয়ার সুযোগ পেতে চান। তাই হয়তো কমিটির একটা পোস্টের লোভে তারা ভুলে গেছিলেন তাদের আসল কাজটা কি। ভুলে গেছিলেন যে তারা মানুষ গড়ার কারিগর। তারা মারপিট করেছেন, ঝগড়া করেছেন, একে অন্যকে আঙুল তুলে দেখিয়েছেন, শাসিয়েছেন। এসব দেখলে তারা যাদের পড়াবেন বলে চাকরিটা নিয়েছেন সেই সমস্ত ছাত্ররাও যে এটাই শিখবে সেটাই তারা হয়তো ভেবেছিলেন, কিন্তু তারা ভাবেনি যে তাদের মারপিট করতে দেখলে লোকে বলবেন যে এই জিনিসটা তো আমরা এতদিন দেখিনি, এতদিন জানিনি, এখন দেখছি, এখন জানছি, এগুলো নাকি শিক্ষকরা করে, এ তো ভাবতেই পারছি না। লোকে যেরকমভাবে ভাবতে পারবে না, লোকের কাছে ব্যাপারটা যেরকম অত্যাশ্চর্য লাগবে, এটা বোধহয় শিক্ষকরা ভাবেননি। তারা ভেবেছিলেন শিক্ষা দিচ্ছেন। দেখুন, যে সমাজে মারামারিটা নতুন কোনো ঘটনাই নয়, গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়টাই যেখানে সব থেকে স্বাভাবিক, সেখানে শিক্ষকরা কী করে ব্যতিক্রমী হবেন বলুন তো? ভাবলেই হয়ে যাবেন এরকমভাবে, যেরকম মানে অন্যরকম ব্যতিক্রমী শিক্ষক চাওয়ার কোনো মানে হয়? আর যদি তাই ভাবেন যে যে শিক্ষকদের আম জনতার মতো হওয়ার কথা, ঠিক আছে, যে ব্যতিক্রম যদি হতে না পারেন তাহলে আমাদের মতোই হন, তাহলে শিক্ষকরা তো মারপিট করবেনই। এইটাই দেখা বাকি ছিল, জানেন তো। এতদিন এটাকে অস্বাভাবিক ঘটনা বলে মনে হতো, এখন এখন এটাই স্বাভাবিক হয়ে গেছে, নিউ নর্মাল। নতুন করে ভাবছি, নতুন করে শিখছি সব কিছু। দেখুন, যদি আশ্চর্য হয়ে থাকেন গোটা ব্যাপারটা দেখে, তাহলে আপনাদের একটা কথাই বলতে পারি, এতদিন যা ভেবেছেন যে এরকম কাজ শিক্ষক সুলভ নয়, এতদিন যা ভেবেছেন শিক্ষকদের কাজ শুধু শিক্ষা দেওয়া, তারা সমাজের আদর্শ, তাদের দেখানো পথে সবাই চলেন, তাহলে ঠিক ভেবেছেন, কিচ্ছু ভুল ভাবেননি। কিন্তু যা ভেবেছেন এতদিন সেগুলোকে এবার ওই ঝেড়ে ঝুড়ে সুটকেসের মধ্যে তুলে ওই ওপরে কুলুঙ্গিতে তুলে দিন। এখন নতুন করে ভাবা প্র্যাকটিস করুন, নিজের ভেতরে যে সিস্টেমটা রয়েছে না সেটাকে রিস্টার্ট করুন, তাহলে দেখবেন সমস্ত কিছু অত্যন্ত সহজ স্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে। এই যেমন এখন যদি বলি যে রাজ্যের একজন কলেজ অধ্যক্ষ একজন রাজনৈতিক কর্মীর হাতে মার খেয়েছেন, জানেন ঘটনাটা? এই জানেন বললে আপনারা বলবেন না ঠিক জানি কি না, মানে ঘটনাটা চেনা চেনা লাগছে, লাগবেই তো। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবেন এ আর এমন ব্যাপার কি, আজ থেকে কত বছর আগে ভাঙড় কলেজের একজন অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছিল একজন নেতা। তারপর রায়গঞ্জ থেকে মাঝদিয়া রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে অধ্যাপক অধ্যক্ষরা কত মার খেলেন। এটা নতুন কথা কি? এতবার এই ধরনের ঘটনা ঘটেছে যে আপনারা শিখে গেছেন রাজনৈতিক দলের নেতা বা কর্মীর হাতে কলেজের প্রিন্সিপালটালের মার খাওয়াটা অত্যন্ত একটা ছোট ঘটনা। এই ছোট ঘটনাটা নতুন বুঝতে পেরেছি, জানেন তো। এই আজকে আমার ধারণা সংজ্ঞায় ভুল করছি না, ওই মানস ভুঁইয়ার মুখে শুনছিলাম ছোট্ট ঘটনা, তারপর থেকে এবং কোন ঘটনাকে উনি মানে বলেছেন ছোট ঘটনা, সবাই ভেবেছিল উনি কসবার ঘটনাটাকে ছোট বলেছেন।
তা উনি তারপরে সেটা বুঝিয়ে বলেছিলেন না না ওটা না, ওটাকে বাদ দিয়ে আরও অনেক কিছু, যত কিছু ঘটছে হয়তো সব কিছুকেই ছোট বলেছিলেন। তাই আমরা ঠিক করেছি হ্যাঁ, যে যে ঘটনাগুলোকে মনে হবে ছোট ঘটনা একবার মানসবাবুর নাম করব। যাই হোক, আমি বলছি আপনারা যদি ছোট ঘটনা বলে থাকেন তা ঠিক বলছেন, কারণ একই কথা এক তৃণমূল বিধায়কও বলেছেন। নদিয়ার চাপড়া ডিগ্রি কলেজের প্রিন্সিপালকে এক তৃণমূল কর্মীর মারধরের ঘটনাকে ছোট ঘটনাই বলেছেন চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান। কিন্তু তারপরেও কতটা ছোট ঘটনা হলে একজন অধ্যক্ষ তার কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে লজ্জায় অপমানে কেঁদে ফেলতে পারেন সেটা ভেবে দেখেছেন? সেটা জানার চেষ্টা করেছেন? এটা যদি জানার চেষ্টা না করে থাকেন তাহলে জীবনের 16 আনার থেকে 4 আনা কেন 8 আনা 12 আনা এমনকি 16 আনা পুরোটাই চলে যেতে পারে। আর 16 আনার থেকে 16 আনা গেলে হিসেবটা কোথায় এসে দাঁড়ায় জানেন তো? সেটা না হয় ওই অধ্যক্ষ নিগ্রহের ঘটনাকে ছোট ঘটনা বলা নেতারাই একটু অঙ্ক কষে দেখুন। বৃষ্টি নেমেছে কলেজের অধ্যক্ষের দু চোখ বেয়ে। শুভাশিস পাণ্ডে। আমি না দাঁড়াতে পারছি না, কষ্ট হচ্ছে আমার, আমাকে একটু আপনি মুক্তি দিন, আমি আর পাচ্ছি না। খুবই ছোট ঘটনা এটা, খুবই ছোট ঘটনা এটা। নদিয়ার চাপড়ার সরকারি জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, পরিবেশবিদ হিসেবে সুনাম রয়েছে শিক্ষা মহলে। সরকারের দেওয়া একাধিক দায়িত্ব সামলেছেন, অথচ পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে কিলচড় খেতে হয়েছে তাকে। রাগে অপমানে চাকরি ছেড়ে দিতে চাইছেন তিনি। আমাকে দয়া করে এখান থেকে ট্রান্সফার করে দিন, যেখানে দেবেন নিয়ে নেবো, আমি আর পাচ্ছি না, এখানে মেন্টালি ভেঙে গেছি। আমি আপনার সামনে বলছি পাচ্ছি না, আমি মেন্টালি একদম হয়ে গেছি, আমি আর পাচ্ছি না। আমাকে প্লিজ আপনারা এই করুন, মুক্তি চাইছি এখান থেকে, আর নাহলে চাকরিটা ছেড়ে দেবো। অধ্যক্ষ যখন আক্ষেপ করে এসব বলছেন তখন সামনেই দাঁড়িয়ে অভিযুক্ত। ও যে মেরেছে সেও আছে, সে কিছু বলুক। ভাবুন একবার, এই লোকটির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, তবে পুলিশ তাকে ছোঁয়নি। আপনি একজন প্রিন্সিপালকে কেন মারলেন? আমি নিজে তো সেন্স নেই, প্রিন্সিপালের জায়গায় যদি আমার নিজের বাবা হয়তো তাই তো মারতাম। তাই আমার নিজে তো সেন্স নেই, আমার মানে অ্যাকচুয়ালি আমার মানে ম্যাড হয়ে গিয়েছিলাম। ছোট্ট ঘটনা তাই না? অন্তত চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান তো সেটাই মনে করছেন। খুবই ছোট ঘটনা এটা। যার কথা বলছেন সে একজন আমাদের হয়তো সমর্থক হতে পারে, কিন্তু আমাদের কোনো দলের কর্মী নয়, এবং অভিযুক্ত স্বীকারও করেছেন যে তিনি মারধর করেছেন। তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। এটা আমি এখানে আমার তো বড় কিছু নেই, এটা আইনের পথে চলবে। চাপড়ার বিধায়কের মতে কলেজের অধ্যক্ষের মার খাওয়াটা ছোট্ট ঘটনা। বাহ, শিক্ষাক্ষেত্রের জন্য কি উজ্জ্বল উদাহরণ। যিনি অধ্যক্ষকে মেরেছেন ধরেছেন তাকে হয়তো পেটাইশ্রী বলে কোনো একটা পুরস্কারও ঘোষণা করতে পারে। এই সরকার তৃণমূল কংগ্রেসের এই দলের বিসর্জন না হলে সর্বস্তরে এই ধরনের ঘটনা দেখা যাবে বলে আমার মনে হয়। কোনটা ছোট ঘটনা কোনটা বড় ঘটনা কে বুঝবে? খারাপ ঘটনা যেগুলো সেগুলো এক বাক্যে আমরা খারাপ বলছি, কেউ ছোট করে দেখছি। সেই রায়গঞ্জ মাঝদিয়া থেকে এই অধ্যায়ের শুরু। মাঝদিয়ার ঘটনায় এসএফআই কর্মীদের জেল হয়েছিল, কিন্তু রায়গঞ্জ ছিল শাসকের চোখে বাচ্চা ছেলেদের কাণ্ড। 2012 5ই জানুয়ারি ঘটনা এখনো ভেবে দিয়ে আমার মনে আছে। যখন আমার উপর ঘটনা ঘটে কঠিন স্টেপ না হতো, আশা করি মানে আর ঘটনা এগুলো ঘটনা এগুলো দেখা উচিত। রায়গঞ্জের তিলক চৌধুরী থেকে আজকের চাপড়ার অজয় ঘোষ জানেন, রাজনীতিতে যখন যে ক্ষমতায় থাকে তার শাসন করাটাই দস্তুর। রিজওয়ানুর রহমান নামটা মনে পড়ছে আপনাদের? সেই যুবক যিনি আত্মহত্যা করেছিলেন, যাকে নিয়ে তোলপাড় হয়ে গেছিল গোটা রাজ্যটা, যাকে কেন্দ্র করে পুলিশ কমিশনার বা মুখ্যমন্ত্রী সবাই মিলে একটা চরম বিতর্কে জড়িয়েছিলেন, এবং যিনি হয়তো একজন অনুঘটক ছিলেন 34 বছরের বাম শাসনের পতনের। রুকবানুর রহমান তো সে রিজওয়ানুর রহমানেরই দাদা।
সেই সময় যদি সেই ঘটনাগুলোকে ছোট ঘটনা বলে কেউ দেখে দিত, কি বলতেন তিনি? আসলে অতীতটা আমাদের মনে রাখার খুব একটা অভ্যেস নেই, জানেন তো। আমরা বর্তমান নিয়ে বাঁচতে ভালোবাসি। সুতরাং অতীত অতীতে থাক, এটা বর্তমানে ছোট ঘটনা, সুতরাং ছোটই থাক। এবার মুশকিল কি জানেন? দেখলেন তো, তিনি তার মতো করে বললেন, আর কুণাল ঘোষ কীরকম বুঝিয়ে দিলেন। সবার ওই ছোট বা বড় বিচার করাটা সাজে না, এটাকে দল কি চোখে দেখছে তিনি সেটা বলে দিলেন। এবার তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক, সুতরাং তার বক্তব্যই শেষ কথা, দলের লাইন তিনি জানিয়ে দিয়েছেন। এবার রুগবানুর কি বললেন না বললেন তাতে আর কি এসে যায়, কিন্তু বক্তব্যটা তো রয়ে গেল, মানসিকতা সেটাও রয়ে গেল। দেখুন, রায়গঞ্জ কলেজের অধ্যক্ষকে পিটিয়েছিলেন তিলক চৌধুরী নামে এক তৃণমূল নেতা। ঘটনা ঘটার দুদিনের মধ্যে তিনি আত্মসমর্পণ করেছিলেন এবং জামিন পেয়ে গেছিলেন। কিন্তু নদিয়ার সরকারি কলেজে যে তৃণমূল কর্মী অধ্যক্ষকে মেরেছেন বলে অভিযোগ, যার বিরুদ্ধে পুলিশে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে, তাকে পুলিশ এখনও ধরে উঠতে পারেনি। হয়তো তারা ভাবছে যে ওই তো ওখানে তিলক চৌধুরী যেরকম আত্মসমর্পণ করেছিলেন, প্রায় একই তো ঘটনা। সুতরাং এই চাপড়ার অভিযুক্ত এই অজয় ঘোষ, সেও নিশ্চয়ই নিজেই এসে ধরা টরা দেবে, এটাই নিশ্চয়ই পুলিশ ভাবছে। অথবা বিধায়কের মতো পুলিশেরও হয়তো মনে হচ্ছে যে এটা খুব ছোট্ট একটা ঘটনা, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। এবার দেখুন কার মনে কি আছে সেটা আমি আপনি কি করে জানবো বলুন তো? এই যেরকম চাপড়ায় যিনি অধ্যক্ষ পিটিয়ে খবরের হেডলাইন হয়ে গেলেন, সেই তৃণমূল কর্মী যে বলবেন, ওই শুনলেন তো, ঘটনার সময় তার মাথায় এমন হ্যাং করে গেছিল যে তিনি তার বাবাকে সামনে পেলেও মেরে দিতেন। ভাবুন, এটা বলে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন তার মাথাটা কম্পিউটারের মতো, কারণ কম্পিউটারই তো হ্যাং করে বলে আমরা শুনেছি। তা সেরকম কম্পিউটারের মতো মাথাওয়ালা মানুষ, তিনি কি সুন্দর বললেন, হ্যাং করে গেলে তিনি বাবাকে সামনে পেলেও মেরে দিতেন। এটা দেখে না মনে পড়ে যাচ্ছে, জানেন তো, বাসে একবার একটা কথা শুনেছিলাম, এক ভদ্রলোক তারস্বরে তার পাশের ভদ্রলোককে শোনাচ্ছিলেন আর বোঝাচ্ছিলেন আর কি, আমার বাবাটা যা বোকা ছিল না। পাশ থেকে এক বয়স্ক ভদ্রলোক আর থাকতে না পেরে বলে উঠেছিলেন, সেটা আপনাকে দেখেই বুঝতে পারছি। এই আজকে হঠাৎ করে এই ভদ্রলোকের হ্যাং করা মাথায় বাবাকে মারার ভাবনা চিন্তা ঘুরে বেড়ানো দেখে সেই কথাটা আবার মনে পড়ে গেল। আসলে তার মনে যে এত কিছু আছে তা তিনি না বললে কেউ কি কখনো জানতো? আর জানতে যখন পারলাম তখন এটাও জেনে নেওয়া দরকার, কি এমন হলো যে অধ্যক্ষর গায়ে একজন সামান্য রাজনৈতিক কর্মী হাত তুলে দিলেন। দেখুন, চাপড়ার সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ঘোরতর অন্যায় করেছেন। তিনি এলাকার বাস্তুতন্ত্র রক্ষা করতে চেয়েছিলেন। এলাকায় যে বিভিন্ন জলাজমি রয়েছে, নয়াঞ্জলিগুলো রয়েছে, যেগুলো ভরাট হয়ে যাওয়াটাই নিয়ম, সেটা যাতে ভরাট না হয় তা নিয়ে মানুষজনকে তিনি সচেতন করছিলেন। এলাকার বেশ কিছু জায়গায় নিজের উদ্যোগে এই সচেতনতামূলক প্রচার চালাচ্ছিলেন, বোর্ড ঠোর্ড লাগাচ্ছিলেন, মানে অত্যন্ত খারাপ কাজ করছিলেন। অন্তত ওই অভিযুক্ত তৃণমূল কর্মীর তো তাই মনে হয়েছিল, নইলে আর গায়ে হাত তুললেন কেন? এটাই তিনি কলেজ অধ্যক্ষের কাছে জানতে চেয়েছিলেন যে কার অনুমতি নিয়ে প্রিন্সিপাল এই জলা জমিটমিগুলো যাতে ভরাট টরাট না হয় সেজন্য মানুষকে সচেতন করছেন। হঠাৎ এরকম দুঃসাহস তার হলো কোত্থেকে? এবং এক কথা দু কথার পর চাপড়ার ওই শাসক দলের কর্মীর হয়তো মনে হয়েছে একটা শিক্ষা দেওয়ার অধিকার তো সবারই আছে, শুধু শিক্ষকরাই কেন দেবে? আর হাত যখন আছে তখন আর মুখে কথা বলে কী লাভ? তাই তিনি প্রিন্সিপালকে একটু মারধর করে একটু ছোট্ট শিক্ষা দিয়েছেন। শুধু মারটা এত ছোট্ট হয়েছিল যে প্রিন্সিপালকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল চিকিৎসা করাতে। কিন্তু এত কিছুর পরেও প্রিন্সিপাল কি চাইছেন? যেটা চাওয়ার সেটাই চাইছেন। মান সম্মান যেটুকু অবশিষ্ট আছে সেটুকু নিয়ে মানে ওই চাপড়া থেকে চলে আসতে চাইছেন। মানে তাতে যদি চাকরি ছাড়তে হয় তাতেও তিনি রাজি। এবার কথা হচ্ছে, একজন প্রিন্সিপাল কেন এতটা অসহায় বোধ করছেন
এবং একজন রাজনৈতিক কর্মী কেন এতটা সাহস পাচ্ছেন যে তার যা খুশি তিনি করতে পারেন, নিজের হাতে দায়িত্ব তুলে নিচ্ছেন শিক্ষককে শিক্ষা দেওয়ার, উচিত শিক্ষা দেওয়া? এবার দুটো প্রশ্নের উত্তরই তো এক কথায় হয়ে যাবে। অধ্যক্ষ অসহায় কারণ প্রশাসন দৃষ্টান্তমূলক পদক্ষেপ করছে না, আর রাজনৈতিক কর্মী বেপরোয়া কারণ তিনি জানেন এই রাজনীতি এমন একটা ঢাল, এমন একটা বর্ম যেটা যদি একবার গায়ে চাপিয়ে দেন তাহলে পুলিশও ছুতে ভয় পায়। রাজনীতি ছুলে যে কত ঘা সেটা আজকাল অনেকে টের পাচ্ছেন, জানেন তো। ওই যে দক্ষিণ কলকাতার সেই আইন কলেজ, সেখানকার সেই সমস্ত কর্মী খুব ভালো করে জানেন রাজনৈতিক কর্মীরা ছুলে কত ঘা। যার জন্য তারা মনোজিতের ওই সমস্ত ব্যাড টাচগুলোকে সহ্য করেও এত বছর ধরে মুখ বুজেছিলেন। আর ছোঁয়া তো সামান্য ঘটনা, মনোজিৎ যে কত মেয়েকে শ্লীলতাহানি করেছে, ধর্ষণ করেছে, এখন তো মনে হচ্ছে তার কোনো হিসেব নেই। ডায়েরি ফায়েরি মেনটেন করতো কিনা কে জানেছে। যে ছেলেটা এইভাবে মেয়েদের অসম্মান করে ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল করতো, তার তো এরকম ডায়েরি থাকা দরকার। কাকে কখন কবে এইভাবে সে অসম্মান করেছিল এবং কাকে কোনভাবে ব্ল্যাকমেল করা যাবে, কার কবে ব্ল্যাকমেল হওয়ার ডেট, সেগুলো ডায়েরি মেনটেন না করলে ঠিক থাকে নাকি? দেখুন, মেয়েদের সম্মানকে যে ছেলেটা চাইলেই নষ্ট করতে পারত, তার তো একটাই ক্ষমতা, রাজনীতি। আর সেই রাজনৈতিক ক্ষমতা তো সে অর্জন করেছিল ওই কলেজের ইউনিয়ন রুমের দায়িত্ব পেয়েছিল বলে। সুতরাং বুঝতে পারছেন ইউনিয়ন রুমটা কীরকম একটা ক্ষমতা, মানে পাওয়ার হাউস। সে ক্ষমতার এতটাই জোর ছিল যে মনোজিৎ পড়াশুনো শেষ করেও দক্ষিণ কলকাতা ল কলেজের মায়া কাটাতে পারেনি। বলুন তো কেন বছরের পর বছর এই প্রাক্তন ছাত্র বা ছাত্রীরা কলেজে ছড়ি ঘোরাতে পারে? তার কারণ বছরের পর বছর রাজ্যের এই কলেজগুলোতে নির্বাচনটাই তো বন্ধ রয়েছে। সুতরাং তাদের একটা দায়িত্ব আছে না? সেই যখন নির্বাচন হয়তো হতো তখন দায়িত্ব পেয়েছেন, তারপর নির্বাচন বন্ধ, সুতরাং স্ট্যাটাস কুও বজায় রয়েছে না, যা ছিল তাই, ন যৌ নতস্থ, নড়াচড়া নেই, তারা রয়ে গেছেন। গত বছর 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা হঠাৎ মনে পড়ে যাচ্ছে, জানেন তো। বলেছিলেন নভেম্বর ডিসেম্বরের মধ্যে কলেজগুলোতে নাকি ভোট হবে। ডিসেম্বর? ও আচ্ছা, এখন তো জুলাই। কলেজে নির্বাচনের নির্ঘণ্ট এখনো তো প্রকাশিত হলো না। কলেজে কলেজে ভোট কবে হবে এখন লেটেস্ট কিছু সেটাও জানতে পারতাম না। ইনফ্যাক্ট আবার জানতে পারবো কিনা জানি না, তবে সেটা 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে বলেছে হাইকোর্ট। এবার মুশকিল কি জানেন তো, হাইকোর্ট তো এর আগে ডিএ দিতেও বলেছিল, ওই ডিএ দেওয়ার শেষ দিনে গিয়ে রাজ্য আদালতে আরও সময় চেয়েছিল। সুতরাং এক্ষেত্রেও হাইকোর্ট বলেছে, রাজ্য বলবে কিনা সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আর্লিয়ার ডাইরেকশন ছিল, আগের ডাইরেকশন ছিল রাজ্যকে জানাতে হবে যে কবে নির্বাচন হবে। 2 বছর ধরে পড়ে আছে, কোনো ডাইরেকশন নেই। বলছে ভাইস চ্যান্সেলর নেই বলে করতে পারছি না। রাজ্য সরকার উদাসীন কোথাও গিয়ে মনে হচ্ছে, তার কারণ ভাইস চ্যান্সেলর না থাকবার জন্য কোনো কাজ আটকাচ্ছে না, শুধুমাত্র স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন আটকে আছে। কখন নির্বাচন করবেন, কেন করেননি, এগুলো জবাব দিতে হবে, আমরা লেগে থাকবো এটাতে। যখন সিপিএম ক্ষমতায় ছিল, এসএফআই গায়ের জোরে লোকাল কমিটির সমর্থন নিয়ে কলেজগুলো দখল করে থাকতো, তখন ইউনিয়ন রুমে কারা বসতো? এসএফআই বসতো। যদি কলেজ শুদ্ধ ছেলে মেয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়, যদি লাস্ট ইউনিয়ন যেটা থাকে সেটা তৃণমূল কংগ্রেসের থাকে, যেটা কন্টিনিউড হচ্ছে, তো সেটা তো তৃণমূলের ছেলেরা আছে, সেটা এটা গায়ের জলের তো কোনো ব্যাপার নেই। এটা মোটামুটি ঠিকই বলেছেন কুণাল বাবু। যারা ভোটে জিতবে, যারা ইউনিয়নে আসবে, তারাই তো ইউনিয়ন রুমে বসবে। উনি বললেন তো, তখন এসএফআই জিততো, তারা ইউনিয়ন রুমে বসতো। আমার মনে পড়ে যাচ্ছে, আমরা যে কলেজটায় পড়তাম ভরা বাম আমলে, তখন কিন্তু সেই কলেজটায় ছাত্র পরিষদ ক্ষমতায় ছিল, ফলে ছাত্র পরিষদের লোকজন তারা ইউনিয়ন রুমে বসতো, এটাই তো নিয়ম।
কিন্তু মুশকিল হচ্ছে সেটা তো তখন হতো, কারণ তখন নির্বাচনটা হতো। শেষ নির্বাচনটা, ছাত্র ভোটটা কবে হয়েছে? মোটামুটি 8 বছর আগে। যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়গুলোকে একটু বাদ দিয়ে যদি রাখেন, তাহলে 2017-র পর রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো কলেজে আর ছাত্র ভোট হয়নি। এবার যতদিন না ভোট হচ্ছে ততদিন কি হবে? আজকেই তো আরামবাগ কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্র পরিষদের জরুরি মিটিং হয়েছে, কারণ 21শে জুলাই সামনে তৃণমূলের শহীদ সমাবেশ রয়েছে। সেই সমাবেশে আরামবাগের কলেজ থেকে কত ছেলে মেয়ে যাবে তা ঠিক করতে এলাকার টিএমসিপি নেতারা বৈঠকে বসেছিলেন। এটার মধ্যেও কোনো অসুবিধে নেই। কুণাল ঘোষ তো বলছিলেন বাম আমলে লোকাল কমিটির নেতারা ঠিক করতেন ইউনিয়ন রুমে কারা বসবেন, এখন হয়তো এলাকার টিএমসি নেতারা ঠিক করে দেন। মানে এখন তো আর টিএমসিপি নেতা বলে কিছু থাকতে পারে না, যেহেতু নির্বাচনটা নেই। তো যাই হোক, যা ঠিক করে দেওয়ার করে দিয়েছেন, এটাই হয়। তবে ভাগ্যিস আজকে বৈঠকটা করে নিয়েছেন। এরপরে তো হাইকোর্টের নির্দেশে ইউনিয়নের দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন বলেছেন ইউনিয়ন রুমগুলো আপাতত তালা বন্ধ করে রাখতে হবে। মানে ভোট যখন হয়নি, নির্বাচিত ছাত্র সংসদ যখন কলেজেই নেই, তখন কলেজের ইউনিয়ন রুমগুলো খোলা রাখার কোনো যুক্তি হাইকোর্ট অন্তত খুঁজে পায়নি। তাই বিচারপতি বলেছেন যে ইউনিয়ন রুমে তালা লাগিয়ে রাখতে। এবার কথা হচ্ছে, আদালতের নির্দেশ মেনে কলেজ কর্তৃপক্ষ বা প্রশাসন যদি ইউনিয়ন রুমে তালা ঝোলানোর বন্দোবস্ত করেও, তাহলেও কি সমস্যা মিটবে? দাদাগিরি কি বন্ধ হবে? কারণ গোটা ব্যাপারটা তো এই প্রশ্নগুলো তুলতে বাধ্য করছেন মনোজিৎ মিশ্র, ওই ইদানিংকালের ছাত্র নেতৃত্বের আইকন, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতা ল কলেজের ইউনিয়ন রুমে প্রথমে ধর্ষণের চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকে ছাত্রী বেরিয়ে আসার চেষ্টা করায় মনোজিৎ তো কলেজের সিকিউরিটি গার্ডের রুমকে তার হান্টিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছিল। সেখানেই সে ছাত্রীকে ধর্ষণ করে। হয়তো সেজন্যই শুধু ইউনিয়ন রুমে তালা দিয়ে কলেজে কলেজে দাদাগিরি বন্ধ করা যাবে কিনা তা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। ইউনিয়ন রুম বন্ধ করে তো আমি আধিপত্যবাদ সরিয়ে দিতে পারবো না। আমি কি যে ব্যক্তি বেআইনিভাবে কলেজে প্রবেশ করছে এবং সমস্ত মানে একেবারে ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত শিক্ষক কর্মচারী ছাত্রদের ওপর একটা ছড়ি ঘুরিয়ে চলেছে, এটা কি আমি বন্ধ করতে পারবো ইউনিয়ন রুম বন্ধ করে? তো জানালাম যেখানে নেই ছাত্র সংসদ, সেখানে কেন ছাত্র সংসদ তারা কি হবে বেআইনি অপারেট করছে কেন? ইউনিয়ন রুম থেকে সাধারণত ছাত্রছাত্রীদের পরিষেবার নানা ধরনের কাজ হয়, এবং সেটা যে শুধু কেউ যদি ভাবেন যে ওখানে রাজনীতি হয় বা এই হয়, ব্যাপারটা একদম সেরকম নয়। তৃণমূল চলে যাবে এটার বিরুদ্ধে, জনগণের টাকা খরচা করে হায়ার করতে বলবে খুলতে হবে, কারণ সব ইউনিয়ন রুমের ভেতর তাদের এইসব আছে, অস্ত্র শস্ত্র টাকা পয়সা। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই গোটা ঘটনা ঘটেছে ইউনিয়ন রুমের অভ্যন্তরে। কমপ্লেনের মধ্যে তিনি লিখছেন যে কলেজের জিএস রয়েছে, যেখানে ইউনিয়ন নেই, কিসের জিএস? সব দেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টত নির্দেশ দিয়েছেন, জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, আজ থেকে কোনো অবৈধ এই যে ইউনিয়ন রুমগুলো চলছিল সব অবৈধ ইউনিয়ন রুম আজ থেকে বন্ধ। তো বেল পাকলে কাকের কি, বিরোধীরা কি করবে? ফলে এই কখন কোর্ট কি বললো কি হলো তার সঙ্গে তো তাদের জনভিত্তির কোনো সম্পর্ক নেই। দেখুন, দক্ষিণ কলকাতা ল কলেজের অভিযোগকারী ছাত্রীও তো তার এফআইআরে লিখেছিলেন তাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করে মনোজিৎ, হকি স্টিকের আঘাতও লাগে। তারপর আমরাও জানতে চেয়েছিলাম দক্ষিণ কলকাতা ল কলেজে কি অনেক হকি খেলোয়াড় আছে নাকি, এরকমভাবে রেডিমেড হকি স্টিক রয়েছে যখন। তারপর জানতে পারি যে কসবার শুধু ওই ক্যাম্পাস শুধু নয়, রাজ্যের বহু কলেজের ইউনিয়ন রুম বা কমন রুমেই নাকি হকি স্টিক রাখা আছে। কারণ এই জন্যে না যে হকিটা খুব জনপ্রিয় হয়ে গেছে, আসলে হকি স্টিকটা খুব জনপ্রিয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আমরা বুঝেছিলাম যে কনফার্ম করার যদি একটা কিছু থাকে, মানে এই সিস্টেমটা ঠিকঠাক নাকি সিস্টেমটা গণ্ডগোলের, সিস্টেমটা বিচ্ছিন্ন নাকি সিস্টেমটা ধারাবাহিক, তাহলে এটা জানা যাবে যে এই যাবতীয় কাজকর্মের মধ্যে
যাবতীয় কাজকর্মের মধ্যে একটা কমন সিস্টেম আছে। সব জায়গার মধ্যেই যদি একটা সামঞ্জস্য থাকে তাহলে বুঝতে হবে যে গোটা বিষয়টা একই ধারা বেয়ে নামছে, একটা যোগসূত্র রয়েছে সব কিছুর মধ্যে। এবার শিক্ষাক্ষেত্রের এই যোগসূত্র আরও এক জায়গায় আছে, আমি ভুল বললাম, দু জায়গায় রয়েছে। কলকাতার দুটো সরকারি স্কুল, হিন্দু আর বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে এই এক সূত্রে বাঁধা। কীভাবে জানেন? কারণ দুটো স্কুলের লাইব্রেরিয়ান একজনই, জিষ্ণু ভট্টাচার্য। জিষ্ণুবাবু দুটো স্কুলেরই লাইব্রেরি সামলান। কেন? কারণ লোক নেই, সহজ অ্যান্সার। অথচ প্রয়োজন আছে। কলেজে ছাত্র ভোটের মতোই স্কুলে স্কুলে নিয়োগটাও তো বছরের পর বছর ধরে হচ্ছে না। দুর্নীতির চোটে যে কজন শিক্ষক শিক্ষিকা বা এই অশিক্ষক কর্মচারী এইভাবে চাকরি টাকরি হারিয়েছেন তার তো কোনো ইয়ত্তা নেই। ফলে একই মানুষকে জোড়া দায়িত্ব দিতে বাধ্য হচ্ছে শিক্ষা দপ্তর। হিন্দু স্কুলের লাইব্রেরিয়ানকে বলা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্টের লাইব্রেরিটাও একটু সামলে নিতে, একদম রুটিন করে দেওয়া হচ্ছে। সোম মঙ্গল বুধ হিন্দু স্কুলে থাকবেন জিষ্ণু ভট্টাচার্য, আর বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বালিগঞ্জের পালা। কিন্তু তারপরেও ছোট্ট সমস্যা তো কিছুতেই এড়ানো যাচ্ছে না। যেহেতু টিচার নেই, সেহেতু হিন্দু স্কুলে জিষ্ণুবাবু তো ইংরেজিটাও পড়াতেন। একজন মাত্র ইংরেজি শিক্ষক রয়েছেন হিন্দু স্কুলে, তাই জন্য জিষ্ণু ভট্টাচার্যকে দিয়ে ইংরেজির ক্লাস করাতে বাধ্য হতেন হেডমাস্টার মশাই। এখন স্কুলের লাইব্রেরিয়ান কাম পার্ট টাইম ইংরেজি শিক্ষককে যদি সপ্তাহে 3 দিন বালিগঞ্জে স্কুলে পাঠাতে হয়, তাহলে কি করে তার স্কুলের ইংরেজি শিক্ষকের ঘাটতি মেটাবেন হেডমাস্টার মশাই বলুন তো? আমার ধারণা এই হিন্দু স্কুলের প্রধান শিক্ষকের এখন টেনশনে মাথার চুল ছেঁড়ার অবস্থা হয়েছে। হ্যাঁ, অবশ্য এ ব্যাপারে তার সমব্যথী আরও অনেক হেডমাস্টার বসেই আছে। এটাই হয় জানেন তো, রুমালকে যদি কেউ চাদরের মতো করে ব্যবহার করে তাহলে মাথা ঢাকতে গেলে পা তো বেরিয়ে যাবেই। এবার যদি বলি তাহলে শিক্ষাক্ষেত্রের হাতে কি রইল? আপাতত পেন্সিলটা যখন আছে সেটাকে জোরসে চেপে ধরুন, কারণ ওটাও ফসকে গেলে 16 আনার মধ্যে 16 আনা সেটা বাদের খাতায়, সে তো আগেই গেছে, হাতে কি থাকবে বুঝতেই পারছে। অর্ডারটা আমাদের কাছে এসেছে, সেই অনুযায়ী এটা সোম মঙ্গল বুধ এই 3 দিন উনি হিন্দু স্কুলে থাকবেন, আর বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে থাকবেন। বিষয়টি এখন যেহেতু আমাদের কাছে চিঠি এসেছে, আমরা এই বিষয়টি সমস্ত স্তরেই জানিয়েছি, এবার যা হওয়ার তাই হবে। লাইব্রেরি বইয়ের জন্য গ্র্যান্ট আসছে, কিন্তু লাইব্রেরির যে ফার্নিচারের জন্য গ্র্যান্ট, লাইব্রেরির জন্য দেখভাল করার জন্য যে একজন লাইব্রেরিয়ান লাগে সেই পোস্টগুলো নেই। অবিলম্বে এগুলোকে আগে নিয়োগ করুন, নাহলে বইগুলো রাখবে কে, কোথায় থাকবে? আমরা শুধু শিক্ষা পরিকাঠামোকে শক্তিশালী করব না, একই সঙ্গে আমাদের গর্বের মেধা সম্পদকে বাংলা গড়ার কাজেই ব্যবহার করব। এখানেই উচ্চশিক্ষা, এখানেই বিশ্বমানের শিক্ষা, আর এখানেই প্রয়োগ। চমকে গেলেন তো? ভাবছেন তো হঠাৎ মাথা ফাথা খারাপ হয়ে গেল না? আচমকা সব কী বলছি? এই কথাগুলো আসলে আমার নয়, তৃণমূল কংগ্রেসের 2011 বিধানসভা ভোটের নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো লেখা ছিল। ঐতিহাসিক পালা বদলের সেই ঐতিহাসিক ইশতেহারটা একটু নড়াচড়া করছিলাম আর কি, আজ পাবলিক ডোমেনে এখনও আছে, দেখে নিতে পারেন শিক্ষার অঙ্গীকার কতটা পূরণ হয়েছে। অবশ্য কতটা পূরণ হয়েছে সেটা তো শুধু শিক্ষা দুর্নীতি দেখায়নি, দেখিয়ে দিচ্ছে এই মনোজিৎ মিশ্রদের মতো শিক্ষার অলঙ্কাররাও। 1 দশক আগের সেই 64 পাতার ম্যানিফেস্টোয় 10 নম্বর পাতায় যেরকম শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতি ছিল, তেমনি 11 নম্বর পাতায় বোল্ড হেডারে আরও 2টো অঙ্গীকার ছিল। এটা মনে করিয়ে দিই, মানে আজকের দিনে না এটা মনে করিয়ে দেওয়াটা একটু দরকার বলে মনে হচ্ছে, জানেন তো? কী ছিল? 1, তৃণমূল ক্ষমতা এলে প্রশাসনকে নিরপেক্ষ রাখা হবে, আর 2, সংখ্যালঘুদের স্বার্থের সুরক্ষা। সামাজিক এবং অর্থনৈতিকভাবে সুরক্ষার কথাটা বড় বড় হরফে লিখে দিয়েছিল
তখনকার বিরোধী দল। মানুষ বিশ্বাস করেছিল এবং এখন পর্যন্ত সেই বিশ্বাস শুধু অটুটই নয়, বরং আরও শক্তিশালী হয়েছে। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ প্রত্যেকটা নির্বাচনে মনে হচ্ছে যেন তাদের শক্তি বাড়ছে, আসন বাড়ছে। গত 14 বছরে তৃণমূল সরকার তো একবারই মাত্র চ্যালেঞ্জের মুখে পড়েছিল, ওই 2021-এর বিধানসভা। সেবার প্রবল বিরোধী হাওয়া কে সামলে দিয়েছিল? অনেকের মতে ওই টলমল নৌকাকে সামলে দিয়েছিল সংখ্যালঘু ভোট ব্যাংকই। 146টা এমন আসন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটার 25 থেকে 90%। এই 146টা আসনের মধ্যে তৃণমূল একাই দখলে রেখেছে 131টা। বাকি বিরোধীরা সবাই মিলে জুড়ে ঠুরে 15টা। তার মানে সংখ্যালঘুরা চোখ বন্ধ করে তৃণমূলকে ভরসা করে চলেছে। 24-এর লোকসভাও তার প্রমাণ। মনে আছে আপনাদের? এটা দেখে ওই খালি ওইটার কথাই মনে পড়ে গেল। একটা গেঞ্জির বিজ্ঞাপন হতো সেই টিভিতে না, চোখ বন্ধ করে ভরসা করা যায়। গত 14 বছরে এই সংখ্যালঘু ভোটাররাও তো তৃণমূলকে চোখ বন্ধ করেই ভরসা করেছে। কিন্তু সেই ভরসায় কি আজ সামান্য হলেও আঘাত লাগলো? দেখুন, অনেকেই বলেন রাজনীতিতে ব্যক্তির চেয়ে দল বড়। শুনতে ভালো, কিন্তু রাজনীতি জিনিসটা এমন গোলমেলে না। কিছু ক্ষেত্রে ব্যক্তি মানেই একটা দলের প্রতিনিধি, ব্যক্তি মানেই একটা নির্দিষ্ট সংগঠনের প্রতিনিধি, বা ব্যক্তি মানেই সংগঠন। বাংলার মানুষ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিভাবে চেনেন? গ্রন্থাগার মন্ত্রী তিনি, এই বলে চেনেন? কজন চেনেন? সিদ্দিকুল্লাহ সাহেবের পরিচিতি, তিনি সংখ্যালঘু সংগঠনের মাথা আর সঙ্গে তৃণমূলের নেতা। সেই মাথাই আজ আক্রমণের মুখে। দেখুন, সিদ্দিকুল্লাহ সাহেবের একটা নিজস্ব পার্টি আছে। সেই পার্টি তৃণমূল গভর্নমেন্টের মানে তৃণমূল সরকারের তার মধ্যে অংশীদার। কিন্তু লোকজনের কাছে আজকে কিন্তু তৃণমূলের সঙ্গে সিদ্দিকুল্লাহ সাহেব সমর্থক। এবার সেই মাথাই আজ আক্রমণের মুখে। প্রথমে সকালে কালো পতাকা দেখানো হলো, তারপর বিকেলে সরাসরি গাড়িতে হামলা হলো, তিনি চোটও পেলেন। মজার ব্যাপারটা কি জানেন? হামলাটা বিরোধীরা করেনি, করেছে তৃণমূলই। হামলা মানে হামলাকারী, বিক্ষোভকারী সবাই সংখ্যালঘু। সিদ্দিকুল্লাহ চৌধুরী পুলিশের পরিপ্রেক্ষিতে কতটা আহত হয়েছেন আমি তাই ভাবছিলাম। নিজের সরকারের পুলিশের যোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, আর দল ছাড়ার হুমকি দিয়ে বলেছেন হামলার প্রভাব বাংলার মুসলিম সমাজে পড়বে। মানে একদিকে পুলিশের নিরপেক্ষতা, অন্যদিকে সংখ্যালঘু নিরাপত্তা। সিদ্দিকুল্লাহ সাহেবের কি 14 বছর আগের সেই ঐতিহাসিক ইস্তেহারের কথাটাই মনে পড়ে গেল? ফাইল থেকে বের করে পাতা উল্টে ওই 11 নম্বর পাতাটাকেই কি একবার ভালো করে উল্টে পাল্টে পড়ে নিয়ে এই বক্তব্যগুলো রাখলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিজেপি বা সিপিএম নয়, বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলেরই একাংশ। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সংখ্যালঘুদের বিক্ষোভের মুখে তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ। মন্তেশ্বরের কুসুম গ্রামে মন্ত্রীর গাড়িতে হামলা, গাড়ির কাঁচ ভেঙেছে, মন্ত্রীর হাতে চোট লাগে বলে অভিযোগ। ভেঙেছে জেলা পরিষদ সদস্য আজিজুল হকের গাড়িও। পুলিশের দিকে আঙুল সিদ্দিকুল্লাহর। নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের, সমস্ত আইসি জানা। নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখি। আঙুল দলের দিকেও সিদ্দিকুল্লাহর সন্দেহ এবং এই নৈরাজ্য, এবং আমার ভয় হচ্ছে এই শক্তি পেল কি করে? এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে। দলের জন্য যারা বিপদ, আগামী দিনে কি ঘটিয়ে দেবে দলের। এর আগে সকাল 10টা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গা গ্রামে যান সিদ্দিকুল্লাহ। সেখানেও দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। কালো পতাকা, জুতো ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই একাংশ। মন্ত্রীর ওপর ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান বলেন,
আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে, কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। সিদ্দিকুল্লাহর আঙুল তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের দিকে। সঙ্গে কি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কি বক্তব্য জড়িত? অবশ্যই জড়িয়ে, তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে। আহমদ শেখ হলো গুন্ডার সর্দার। কোথাও বিক্ষোভের মুখে, কোথাও হামলার মুখে মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহর জনপ্রিয়তা কি কমছে? যদিও ভোটে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী প্রবীণ সংখ্যালঘু নেতা। করোনা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন, অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই বাংলায়। নিঃসন্দেহে মমতা ব্যানার্জি, অভিষেক, তাদের রাজনৈতিক একটা সত্তা আছে, আমি স্বীকার করি, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলার মানুষ ফেলে দেবে সেই জায়গায় নেই। মন্ত্রীর স্পষ্ট কথা, তো আমাকে আঘাত নয়, মুসলিম জাতির প্রতি আঘাত এনে বলে দিচ্ছে। এমন বিক্ষোভের মুখেও দমতে নারাজ সিদ্দিকুল্লাহ। 8-9 জুলাই মন্তেশ্বরের পঞ্চায়েত এলাকায় সভা করতে যাবেন বলে দিয়েছেন মন্ত্রী। সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে, এরকম দলের পরও আমার নেই। আগামী 10 তারিখে কলকাতায় মিছিল বের করব। দেখুন, পুকুর থেকে 1 ঘটি জল তুললে পুকুরের জল কমে না, কিন্তু পুকুরে যদি কেউ সাবমার্সিবল পাম্প ফিট করে দেয়। রাজ্যে 74টা কিন্তু এমন আসন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটার 40 থেকে 90% পর্যন্ত। অঙ্ক বলছে এই 74টা বিধানসভা আসনই শাসকের কাছে মেন সম্পদ, ফিক্সড ডিপোজিট বলতে পারে। আজকের দিনেও এই 74টা আসনে তৃণমূলের ভোট কত জানেন? 54%। আর বিরোধীদের 3%। নোটা বা নির্দলের ভোট বাদ দিলে বিরোধীদের সম্মিলিত ভোট 42%-এর কাছাকাছি। অথচ তৃণমূল জিতে চলেছে প্রায় 90% আসনই, বাকি 10% তাদের লাগবে। এই জন্যই তো কাসেম সিদ্দিকীকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করেছে দল। আর তাতে সবার আগে ফোঁস করেছিলেন কে? তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। ফুরফুরা শরীফের রাস্তাটা যে ঠাকুরনগরের মতো মসৃণ নয়, সেটা তৃণমূল বুঝতে পেরেছিল তখন। আর তারপর থেকে কাসেমকে কিন্তু খুব একটা দেখা যায়নি এই সমস্ত ব্যাপারে, কর্মসূচি খুব একটা দেখা যায়নি, কিন্তু এফেক্ট ওটা শেয়ার করা যাচ্ছে। কতগুলো ঘটনা আপনাদের মনে করিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এবং পরপর ঘটনার ক্রোনোলজিটা, কার পরে কী ঘটছে একটু ভালো করে খেয়াল করুন। ফুরফুরা শরীফের তরফে বড়বার তৃণমূলের সঙ্গে কে থেকেছেন? তহা সিদ্দিকী। মন ভাঙলেও কখনো মুখ খোলেননি তিনি। সেই তিনিও বেনজির হুঁশিয়ারি দিয়েছেন সাম্প্রতিককালে, বলে রেখেছেন মুসলমানদের সঙ্গে কেউ 2 নম্বরই করলে 26-এর ভোটে কোমরে আঘাত দিয়ে খাদে ফেলে দেবেন। এবার কার কোমর, কোন খাদ না সেটা বলেননি, উজ্জ্ব রেখেছেন বোঝার জন্য। ওই বলে না, সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হতা হ্যায়। সুতরাং কে সমঝদার তিনিই বুঝতে পারবেন, আমরা তো যাকে। আর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি একার দায়িত্বে নাকি একটা সার্ভে করাচ্ছেন। সেপ্টেম্বরে রিপোর্টটা হাতে পাবেন। কিসের সার্ভে? কদিন আগে TV9-কে তিনি জানিয়েছিলেন সার্ভেটা সংখ্যালঘুরা কি চাইছেন সেটা নিয়ে। কিসের সার্ভে, তার মানে সেটা বলে দিয়েছিলেন, কিন্তু কেন সার্ভে, কেন হঠাৎ সার্ভের প্রয়োজন হলো? তহা সিদ্দিকীর মতো তিনিও সেটা উজ্জ্ব রেখেছেন, ওই সমঝদার ওদের জন্য আর কি। দেখুন, শওকত, তাহা বা হুমায়ুন এরা কেউ কিন্তু কাউকে পছন্দ করেন না। এদের মধ্যে এক সরল রেখা টানাটা খুব মুশকিলের, কিন্তু এদের 3 জনেরই মধ্যেই একটা কমন ফ্যাক্টর রয়েছে। 3 জনের অবস্থানই তৃণমূলকে অস্বস্তিতে ফেলছে। এবার তৃণমূল কি সব ঘটনাকেই বিচ্ছিন্ন বা ছোট ঘটনা ভাবছে? তাহলে আজকে সিদ্দিকুল্লাহ সাহেবের ওপর আক্রমণটা, এটাকে কে কীভাবে ব্যাখ্যা করবেন? এটাকেও না কেউ আবার বিচ্ছিন্ন বা ছোট ঘটনা ভেবে বসেন। ভাবলে ভাববেন, অসুবিধা নেই, কারণ এটা তৃণমূলের বিষয়, তৃণমূলই ভাববে, তৃণমূলই বুঝবে, এটা নিয়ে কার কী বলার থাকতে পারে। কিন্তু যেহেতু সংখ্যালঘু ইস্যু, এটা নিয়ে বিরোধীরাও কিন্তু কোনো ঝুঁকি নিচ্ছে না। তাদের ভাবটা হচ্ছে অনেকটা ওই বলি না, পরের ছেলে পরমানন্দ, সেরকম আর কি।
কিন্তু ছোট আর বিচ্ছিন্ন ঘটনাগুলো যে বাড়ছেই, পরমানন্দেই বাড়ছে, সেটাকেও তো অস্বীকার করা যাচ্ছে না। নতুন সংযোজন মিজানুর রহমান, জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের সভাপতি, সরাসরি বলে দিয়েছেন সংখ্যালঘুদের ছাগলের 6 নম্বর বাচ্চা বানানো হচ্ছে। বলেছেন সংখ্যালঘুদের লড়াইয়ের কথা ছিল বিজেপির সঙ্গে, অথচ লড়তে হচ্ছে তৃণমূলেরই সঙ্গে। ভাবুন একবার, কি ভয়ঙ্কর। ছোট আর বিচ্ছিন্ন ব্যাপারগুলো এইভাবে দক্ষিণ থেকে উত্তরে পৌঁছে গেল। এ তো প্রবল বেগে দৌড়চ্ছে। দেখুন, স্বপ্নের পোলাওতে যত খুশি ঘি দেওয়া যায়, কিন্তু বাস্তবে পোলাওতে ঘি তো ততটুকুই দিতে হয় যতটা দেওয়া উচিত। অতিরিক্ত ঘি হয়ে গেলে কিন্তু সেটা বদহজমের কারণ হয়ে যায়। এক্ষেত্রে কি হচ্ছে সেটা ভেবে দেখার বিষয়। কিন্তু আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন না। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে, নাকি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের মানে আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দিই। আমরা যারা দলটাকে একদম মন থেকে করি, আমাদের কোনো যোগ্য সম্মান নেই। এই কথাটা আমাদের ব্লক সভাপতিরা বা আমাদের অঞ্চল সভাপতিরা এই কথাটা তুলে ধরলো। লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা, সেখানে বিজেপির সঙ্গে না হয় আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন, আজকে করছেন কালকে করছেন, এটা মানুষ বারবার বরদাস্ত করবে না। একটা দিন মানুষ কিন্তু খুব উগড়ে দিবে। একটা অভিযোগ যেটা গতকালকে মিজানুর রহমান করেছে একটা সাংবাদিক সম্মেলন করে, তো কি বলবেন? কিছু বলবো না। শনিবার উল্টো রথ, ওদিন তো আবার মহরমও, মানে এক সম্প্রদায়ের শোভাযাত্রা আর এক সম্প্রদায়ের শোকযাত্রা। এবার একসঙ্গে দুটো যাত্রাকে সুসম্পন্ন করাটাই তো রাজ্য সরকারের কাছে একটা অ্যাসিড টেস্ট। মানে কোথাও সামান্যতম অসন্তোষও কিন্তু বারুদের স্ফুলিঙ্গ হয়ে পড়তে পারে। এবং তৃণমূলের এমন পরিস্থিতি যে দুপক্ষকেই সন্তুষ্ট রাখতে হবে, কাউকে ছাড়া যাবে না। যদি সংখ্যালঘু ভোট সামান্য কমে যায় তাতে বিজেপির লাভ, কারণ তাতে শতাংশের হিসেবে বিজেপির সাথে তৃণমূলের দূরত্ব কমে যাবে। এবার 1% ভোট মানেই তো বেশ কয়েকটা আসন। আবার যদি সংখ্যাগুরু হিন্দু ভোট বিজেপির দিকে আরও কিছুটা ঝোঁকে, তাহলেও তো তৃণমূল আর বিজেপির ব্যবধান কমবে। তার মানে বেশ কয়েকটা আসন সেক্ষেত্রেও এদিক ওদিক হতে পারে। আর কে না জানে যে রাজনীতিতে যোগের আগে ভাগ হয়, এটাই তো বেসিক রুল। एडिशन के पहले डिवीजन होता है, যোগের আগে ভাগ হয়। এবার বেসিক রুল তো এটা, রুলের বেস কোনটা? 2024 নির্বাচনী হিসেব, ওটার ভিত্তিতেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন 2026 বিজেপি 50-এর নিচে নেমে আসবে। আর তৃণমূলের নেতাদের কয়েকজন দাবি করছেন তারা 250-এর বেশি আসন পাবেন। কিন্তু বেসটাই যদি বদলে যায়, মানে ভোটার তালিকায় যেটা রয়েছে তার হিসেবটাতেই যদি গোলমাল হয়ে যায়, সবটা বদলে যায়, কে বদলাবে সেটা শুভেন্দু অধিকারী আজ একটু ইঙ্গিত দিয়েছে। 1 আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের থরো রিভিশন কাজ হবে। আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে। ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে, এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করব। দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের প্রতি অনেক আশাভঙ্গ বিজেপি, আর এটাকেই কৌশলে প্রচারের হাতিয়ার করেছে বিরোধী ঐক্য। রাহুল গান্ধী চতুর্দিকে বলে বেড়াচ্ছেন যে মহারাষ্ট্রের ভোটার তালিকায় গরমিল করা হয়েছে, প্রচুর বেনজল ঢুকেছে, প্রয়োজন অনুযায়ী এই কেন্দ্রের ভোটারকে ওই কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে হিসেবটা এমনভাবে সাজানো হয়েছে যে কংগ্রেস নিশ্চিত জেতা ম্যাচ একদম হেরে গেছে। কে কোথায় কাকে নিয়ে গেলে কাকে জেতানো যাবে এ সবটাই নাকি হিসেব। এবার আগে ইভিএম নিয়ে অভিযোগ তুলতেন রাহুল। লোকসভা নির্বাচনের পর যে কটা বিধানসভা ভোট হয়েছে সব কটাতে ইভিএম কড়া পাহারায় ছিল। এবার ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। দেখুন,
ইন্ডিয়া ঐক্যের সবাই যে এরকম অভিযোগগুলো মানছেন তা তো নয়। যেমন কাশ্মীরের ওমর আবদুল্লাহ বলেছেন তিনি প্রত্যাশার চেয়ে বেশি আসনে জিতে ফেলেছেন, মানে ইভিএম কারচুপি হলে এটা হতো না, ভোটার তালিকাতেও কিছু হয়নি। তবে বিরোধীদের লাগাতার প্রচার ভোটারদের একাংশের মনে কিন্তু সংশয় তৈরি করতে পারে। তাই এবার নির্বাচন কমিশন অন্য কৌশল নিয়েছে। মহারাষ্ট্রের ভোটার তালিকায় বেনজল ঢোকানোর অভিযোগ ছিল, সেই কথা মাথায় রেখেই ওই বেনজল ঝাড়াই বাছাই করা হচ্ছে এটা বলে বিহারের ভোটার তালিকাটা ঝাড়াই বাছাই শুরু হয়েছে। মানে এমন মাপকাঠি করা হয়েছে যাতে বহু ভোটারের বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তাতে এটা আবার বিরোধীরা বলছেন, তাদের নতুন অভিযোগ 11টা বিরোধী দল একসঙ্গে দিল্লিতে ওই নির্বাচন কমিশনের অফিসে গিয়ে অভিযোগও জানিয়ে এসছে। এটাতে এবং বলেছে যে 2016-এ যেরকম নোটবন্দি হয়েছিল এক্ষেত্রে সেরকম ভোটবন্দি হচ্ছে। আর বাংলা থেকে নির্বাচন কমিশনে তৃণমূল একাই গিয়ে অভিযোগ জানিয়ে এসছে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে, বিহারে যেটা বিরোধীদের আশঙ্কা, বাংলায় সেটা তো শাসক দলের আশঙ্কা। ভোটার তালিকা ঝাড়াই বাছাই হলে বৈধ ভোটারকেই হয়তো বাদ দিয়ে দেওয়া হবে, এটাই তো তৃণমূলের আশঙ্কা। ওখানে অবশ্য বিরোধীদেরও সেটাই আশঙ্কা। তৃণমূল দাবি করেছে যে 2024-এ যারা ভোটার ছিলেন তাদের গায়ে কোনো মতেই হাত দেওয়া যাবে না, সেই তালিকাটা অপরিবর্তিত রেখে তারপর ঝাড়াই বাছাই যা খুশি করা হোক। কিন্তু ওই তালিকাটায় কারুর গায়ে যারা যারা ছিলেন 2024-এ যারা ভোট দিয়েছেন তাদের কাউকে টাচ করা যাবে না। এবার ওই তালিকাকে যদি স্ট্যান্ডার্ড ধরা হয়, একদম সঠিক ধরা হয়, তাহলে তৃণমূল তো যথেষ্টই সুবিধাজনক অবস্থায় রয়েছে। মানে রেস শুরুর আগেই প্রায় 200-র কাছাকাছি আসনে গিয়ে রয়েছে তারা, 2024-এর লোকসভা ভোটের ফল ধরেই বলছি। কিন্তু 2024-কে স্ট্যান্ডার্ড ধরলে ঝাড়াই বাছাইয়ের আর আদৌ দরকার আছে কি, বাকি থাকবে কি? 2024-এর আগস্টেই তো বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থান ঘটে গেছে, সীমান্তে কড়াকড়ি হয়েছে, অনুপ্রবেশ কমে গেছে। তাহলে অনুপ্রবেশী যদি যারা আগে ঢুকে পড়েছেন তারা তো নাম ফাম তুলে নিয়েছেন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সে পাকিস্তানি থেকে বাংলাদেশি কে না নেই, এক একজন দুটো জায়গায় তো শাদ রাডির মতো দুটো জায়গায় নাম তুলে বসে আছে। কিন্তু তারপর যখন কড়াকড়ি হয়েছে সেই সময়টার থেকে যদি ঝাড়াই বাছাই করা শুরু করতে হয় তাহলে ভুয়ো ভোটার কি খুব বেশি পাওয়া যাবে? বা তার থেকেও বড় কথা, আসল ভুয়ো ভোটারদের কি বাদ দেওয়া যাবে? 2016-এ নোটবন্দি, 2025-এ ভোটবন্দি। বিহারে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগকে এই ভাষাতেই দুষছে সম্মিলিত ইন্ডিয়া ঐক্য। নির্বাচন কমিশন যে পদ্ধতিতে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করছে তাতে কোটি কোটি বিহারবাসীর নাম বাদ পড়ার আশঙ্কা। প্রশ্ন উঠছে, বিহার মডেলে বাংলায় ভোটার তালিকা যাচাই হবে? অগাস্ট থেকে শুরু হবে সমীক্ষায় ধরা পড়বে অনুপ্রবেশকারীরা। ঠিক 23 বছর আগে 2002-এ শেষবার বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR হয়েছিল। কমিশন সূত্রে খবর, সমীক্ষার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। দিন কয়েক আগে কালীগঞ্জ উপনির্বাচনে এভাবে সমীক্ষা হয়েছিল। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004. তো আমাদের অভিষেকিত জন্মেছে 87-এর নভেম্বরে। বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপর বাড়ি বাড়ি গিয়ে হবে তথ্য যাচাই। যাদের 2 রাজ্যে নাম রয়েছে তাদের নাম বাদ যাবে, ভুয়ো ভোটারের বিরুদ্ধে হবে FIR। এই ব্যাপারে কংগ্রেস, CPIM, বামপন্থীরা সবাই এটা ইতিমধ্যে প্রতিবাদ করেছে। ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের পার্টির তরফ থেকেও চিঠি দেওয়া হয়েছে যে এটা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। NRC করার কাজ ইলেকশন কমিশনের নয়। কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়েছে। আর এখানেই আপত্তি রাজ্যের শাসক দলের। তৃণমূলের দাবি 2024 সালের ভোটার তালিকাকেই মান্যতা দিতে হবে। বেস লেভেল হওয়া উচিত 2024। 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই,
ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। কোনো কন্ডিশন কি হলো না হলো সেটা কথা নয়। ঠাকুর ঘরে কি আমি কলা খাইনি। তৃণমূল তো বিভিন্ন জায়গা থেকে 24-এর আগে যারা মুসলিম বাংলাদেশি ওপার থেকে এপারে এসেছে তাদের নাম ঢুকিয়েছে, সব তো ধরা পড়ে যাবে। কি লিটন, তারপরে কে কে সব এসে বাংলাদেশের নাগরিকরা এসে এখানে ভোটার হয়েছিল। তো ইন্টেনসিভ স্টাডি না করলে এদেরকে ছাকনি দিয়ে বের করা কি করে হবে? তাই যারা ভোট দেবে সার্টেন বছরের পর থেকে, যেটা বিহারে লাগু করা হয়েছে ইলেকশন কমিশন, পশ্চিমবঙ্গেও লাগু করুক, বার্থ সার্টিফিকেট দেখাবো। ওই বিজেপির কেন্দ্রের কমিশন অন্য রাজ্যের ভোটার দিয়ে এ রাজ্যের ভোটার লিস্ট ভরাবে, আর সেগুলো তৃণমূল বসে বসে দেখবে আর মেনে নেবে। মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা ভোটের আগে প্রচুর নতুন ভোটারের নাম ওঠে ভোটার তালিকায়। এই নিয়ে বিস্তর অভিযোগ করে কংগ্রেস সহ বিরোধীরা। নির্বাচন কমিশনের যুক্তি, বিরোধীদের অভিযোগের ভিত্তিতে তারা এই সংশোধনের পথে হাঁটছে, আর 90% ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা একেবারেই অমূলক। প্রয়াত এক রাজনৈতিক নেতা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, মানুষ যদি চায় তাহলে সকাল 9:30টার মধ্যেই পালা বদল হয়ে যায়, কারচুপি করেও সেটা ঠেকানো যায় না। বাংলার মানুষ কি চান? দেখো, 2021-এ যা মানসিকতা ছিল তাতে অনেকটাই বদল হয়েছে। রাত দখলের সময় মানুষের প্রতিবাদ প্রমাণ করেছে শিক্ষিত বাঙালি, মধ্যবিত্ত এরা বিরক্ত, কিন্তু তাকেই পালা বদলের পক্ষে যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানোর মতো বাঙালি মুখ কি বিজেপি এখনও খাড়া করতে পেরেছে? পারেনি। এটা মানার বা বলার অপেক্ষা রাখে না, স্বীকার করতে কারোর কোনো দ্বিধা থাকারও কথা না। বিজেপিতে এখনও ঘোষণাই করেনি যে 2026-এ জিতলে কাকে তারা মুখ্যমন্ত্রী করবে। অবশ্য অনেক রাজ্যই রয়েছে যেখানে বিজেপি কোনো রকম মুখ ছাড়াই ভোটে লড়ে জিতেছে, কিন্তু পশ্চিমবঙ্গের গত 47 বছরের ইতিহাস বলছে মুখ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্তত আমাদের এখানে বিচার করার ক্ষেত্রে একটা মুখ লাগে। 77-এ বামমুখ ছিলেন জ্যোতি বসু, তার ইমেজে ফাটল ধরানো যায়নি। বুদ্ধদেব ভট্টাচার্য আসার পর 1 দশকের চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইমেজ ভাঙতে পেরেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ না ভাঙলে আরেকটা ইমেজ তৈরি হবে কি করে? ভুলে যাবেন না, জাতীয় স্তরে এই সমস্যাতেই কিন্তু ইন্ডিয়া ঐক্যও ভুগছে।